রহস্যময় পারিবারিক গল্প। গ্রামের মাঠে ধান কাটার সময় ছেলে বলল, মা, তুই আমার বউ হইযা যা, আমি তোরে শহরে নিয়া যামু। সবার সামনে এই কথা শুনে আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল। পাশের মাঠে কাজ করা মহিলারা হাসতে লাগল। আমি রাগ করে বললাম, পাগল হইছিস নাকি? সে আমার হাত ধরে টানতে লাগল। বলল, মা, আমি মিছা কইতেছি না। তুই আমার চাইতে অনেক সুন্দর। গ্রামের কোনো মেয়েই তোর সমান না। আমি তার হাত ছাড়িয়ে নিতে গেলাম। সে আরও জোরে ধরল। বলল, আমি তোরে ভালোবাসি মা। একটা পুরুষ যেমন একটা মেয়েরে ভালোবাসে, গ্রামের মানুষজন আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ফিসফিস করে বললাম, বাড়ি গিয়া কথা কমু। সে বলল, না মা, এখনই উত্তর দে। তুই আমার বউ হবি। ধানের সোনালি রং আর তার চোখের আগুনে আমি দিশেহারা হয়ে গেলাম। পাশের ক্ষেত থেকে কেউ চিৎকার করে বলল, ওরে মিয়া, বাড়িতে গিয়া প্রেম কর। আমি আর দাঁড়াতে পারলাম না। দৌড়ে বাড়ি চলে গেলাম। কিন্তু তার কথা মন থেকে বের করতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর পিয়া। রাফি ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পিয়া ১৪ বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে যায়। সেই দিনটার কথা মনে পড়লে এখনও আমার গা শিউরে ওঠে। তখন আমার বয়স মাত্র ২৭ বছর, নতুন বিয়ে হয়েছে মাস ৩ আগে। তানভীরের সাথে প্রেমের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই আমার মনে হচ্ছিল যেন কোথাও কিছু একটা গোলমাল আছে। তানভীর প্রায়ই রাতের বেলা বাইরে চলে যেত, বলতো অফিসের কাজ আছে। কিন্তু তার অফিস তো রাতে বন্ধ থাকে। একদিন আমি তার পিছু নিলাম। দেখি সে গ্রামের পুরনো একটা বাড়িতে ঢুকে গেল। সেই বাড়িটা নাকি ভুতুড়ে বলে সবাই জানত। কিন্তু তানভীর কেন সেখানে যেত? আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম, তানভীর একা নেই, তার সাথে আরও ৫-৬ জন লোক আছে। তারা সবাই মোমবাতি জ্বালিয়ে একটা পুরনো বইয়ের উপর কিছু মন্ত্র পড়ছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তানভীর কি জাদুটোনায় বিশ্বাস করে? নাকি কোনো গোপন সংঘের সদস্য? আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম। পরদিন তানভীরকে জিজ্ঞেস করলাম, তুমি গতকাল রাতে কোথায় গিয়েছিলে? সে বলল, অফিসে। কেন? আমি বললাম, মিথ্যা কথা। আমি দেখেছি তুমি পুরনো বাড়িতে গিয়েছিলে। তানভীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আমার হাত ধরে বলল, রিমা, তুমি যা দেখেছ সেটা নিয়ে কারো সাথে কথা বলো না প্লিজ। আমি বললাম, কেন? কি হয়েছে? তুমি কি করছিলে সেখানে? তানভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, সত্যি বলছি। আমি একটা গুপ্তধনের খোঁজ করছি। গুপ্তধন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তানভীর বলল, হ্যাঁ। আমাদের পূর্বপুরুষরা নাকি এই গ্রামে একটা বিশাল গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। সেই পুরনো বাড়িটার নিচে। আমরা কয়েকজন মিলে সেটা খোঁজার চেষ্টা করছি। আমি বললাম, তাহলে সেই বই আর মোমবাতি দিয়ে কি করছিলে? তানভীর বলল, ওটা হলো একটা পুরনো মানচিত্র। অন্ধকারে ভালো দেখা যায় না, তাই মোমবাতি জ্বালিয়ে পড়ছিলাম। আমার মন থেকে সন্দেহ গেল না। পরদিন আবার আমি তার পিছু নিলাম। এবার দেখি তানভীর আর তার বন্ধুরা সেই পুরনো বাড়ির মেঝে খুঁড়ছে। তারা একটা বড় গর্ত করেছে। আমি আরও কাছে গেলাম। হঠাৎ দেখি গর্ত থেকে একটা পুরনো সিন্দুক বের হয়ে আসছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সত্যিই কি কোনো গুপ্তধন আছে? তানভীর আর তার বন্ধুরা সিন্দুকটা খুলল। কিন্তু ভিতরে কোনো সোনাদানা নেই। শুধু কিছু পুরনো কাগজপত্র আর একটা ছোট বাক্স। তানভীর সেই কাগজপত্র পড়তে লাগল। হঠাৎ তার মুখে হাসি ফুটে উঠল। সে চিৎকার করে বলল, পেয়েছি, পেয়েছি। আমি বুঝলাম না কি পেয়েছে। তানভীর বাড়ি ফিরে এসে আমাকে বলল, রিমা, আমরা আসলে গুপ্তধন পেয়েছি। কিন্তু সেটা সোনারূপা নয়। এটা আরও বেশি মূল্যবান। আমি জিজ্ঞেস করলাম, কি? তানভীর বলল, আমাদের পূর্বপুরুষেরা নাকি এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার ছিলেন। কিন্তু ইংরেজদের সময় তাদের সব জমিজমা কেড়ে নেওয়া হয়েছিল। সেই সব জমির দলিল দস্তাবেজ লুকিয়ে রাখা হয়েছিল এই সিন্দুকে। আমি বললাম, তাতে কি হয়েছে? এখন তো সেই জমি অন্যদের। তানভীর বলল, না রিমা, আইনে একটা ব্যাপার আছে। যদি আসল মালিক প্রমাণ করতে পারে যে জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, তাহলে সেই জমি ফিরে পেতে পারে।
আর এই দলিলগুলো সেটার প্রমাণ কি? আমার মাথা ঘুরে গেল। এর মানে হলো আমরা হঠাৎ করেই কোটি টাকার মালিক হয়ে গেলাম? কিন্তু আমার মনে সন্দেহ ছিল। আমি বললাম, তানভীর, এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। হয়তো এটা কোনো ফাঁদই। পরদিন তানভীর একজন আইনজীবীর কাছে গেল। সেই আইনজীবী দলিলগুলো দেখে বলল যে এগুলো সত্যিই আসল। কিন্তু আদালতে মামলা করতে অনেক সময় আর টাকা লাগবে। আর এই ব্যাপারে আরও অনেক জটিলতা আছে। তানভীর ভাবতে লাগল কি করবে। এদিকে গ্রামে গুজব ছড়িয়ে গেল যে তানভীর একটা গুপ্তধন পেয়েছে। সবাই জানতে চাইতে লাগল কি পেয়েছে। কিন্তু তানভীর কাউকে সত্যি কথা বলল না। শুধু বলল একটা পুরনো সিন্দুক পেয়েছে, তেমন কিছু নেই। কিন্তু গ্রামের কয়েকজন লোক সন্দেহ করতে লাগল। তারা ভাবল তানভীর আসলে বিশাল কিছু পেয়েছে কিন্তু লুকিয়ে রাখছে। একদিন রাতে আমাদের বাড়িতে চোর ঢুকল। তারা পুরো বাড়ি তছনছ করে দিল কিন্তু কিছু পেল না। কারণ দলিলগুলো তানভীর ব্যাংকের লকারে রেখে দিয়েছিল। এদিকে আমার পেটে সন্তান এসে গেছে। আমি তানভীরকে বললাম, এই ঝামেলা আমি আর নিতে পারছি না। আমাদের সন্তানের কথা ভেবে এই জমিজমার ব্যাপার ছেড়ে দাও। কিন্তু তানভীর বলল, না রিমা, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি লড়ব। তানভীর আদালতে মামলা করল। কিন্তু বিপক্ষের অনেক প্রভাব ছিল। তারা নানা ধরনের বাধা তৈরি করতে লাগল। কয়েকবার তানভীরের উপর হামলাও হল। আমি ভয়ে থাকতাম যে হয়তো কোনোদিন তানভীর ফিরবে না। এই অবস্থায় আমাদের প্রথম সন্তান রাফির জন্ম হল। আমি তানভীরকে বললাম, এখন তুমি একজন বাবা হয়েছ। এই বিপজ্জনক পথ ছেড়ে দাও। আমাদের একটা সাধারণ জীবন কাটাও। কিন্তু তানভীর বলল, রিমা, এই যুদ্ধ শুধু আমার জন্য নয়। এটা আমাদের রাফির জন্যও। তার ভবিষ্যতের জন্য। মামলা চলতে লাগল বছরের পর বছর। এই সময় আমাদের দ্বিতীয় সন্তান পিয়ার জন্ম হল। তানভীর সারাক্ষণ ব্যস্ত থাকত আদালত আর আইনজীবীদের নিয়ে। আমি একা ছেলে মেয়ে দুটোকে বড় করতে লাগলাম। একদিন তানভীর খুশি হয়ে বাড়ি ফিরল। বলল, রিমা, আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা জিতে গেছি। আমি বিশ্বাস করতে পারলাম না। সত্যি? এত বছর পর আমাদের সেই জমি ফিরে পাব? কিন্তু বিপক্ষ পক্ষ হাইকোর্টে আপিল করল। আবার নতুন করে লড়াই শুরু হল। আমি বললাম, তানভীর, এই যুদ্ধের কখন শেষ হবে? রাফি এখন কলেজে যায়, পিয়া স্কুলে। তাদের কথা ভেবে দেখু। তানভীর বলল, রিমা, আর বেশি দিন নয়। হাইকোর্টের রায় চূড়ান্ত। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার একটা শর্ত আছে। তানভীর জিজ্ঞেস করল, কি? আমি বললাম, যদি আমরা হেরে যাই তাহলে তুমি এই বিষয় একদম ভুলে যাবে। আর কোনো আপিল না, কোনো লড়াই না। তানভীর রাজি হয়ে গেল। কিন্তু আমার মনে তখনও সন্দেহ ছিল। আমি ভাবতাম, এই পুরো ব্যাপারটা আসলে কি? সত্যিই কি আমাদের পূর্বপুরুষেরা এত বড় জমিদার ছিলেন? নাকি সব মিথ্যা? একদিন আমি তানভীরের সেই বন্ধুদের একজনের সাথে কথা বললাম। তার নাম সালিম। আমি জিজ্ঞেস করলাম, সালিম ভাই, এই জমির ব্যাপারটা আসলে কি? তানভীর আমাকে পুরো সত্য বলেছে। সালিম বলল, রিমা, তুমি জানো না এই অঞ্চলের ইতিহাস। তোমাদের বংশ সত্যিই খুব প্রভাবশালী ছিল। কিন্তু ইংরেজরা নানা ধরনের ষড়যন্ত্র করে সব কেড়ে নিয়েছিল। আমি বললাম, কিন্তু এত বছর পর এই দাবি করা কি ঠিক? সালিম বলল, কেন ঠিক নয়? অন্যায় তো অন্যায়ই। যত দেরিতেই হোক ন্যায়বিচার পাওয়া উচিত। কি আমার মন থেকে সন্দেহ তবুও গেল না। হাইকোর্টে মামলা চলতে লাগল। এবার তানভীরের আইনজীবী বলল যে আমাদের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু বিপক্ষ পক্ষ নানা ধরনের কূটকৌশল করতে লাগল। তারা এক পর্যায়ে তানভীরকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে মামলা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল। তানভীর আমার সাথে কথা বলল। বলল, রিমা, তারা 50 লাখ টাকা দিতে চায়। আমাদের কি নেওয়া উচিত? আমি বললাম, তানভীর, এই সিদ্ধান্ত তোমার। তুমি যা ঠিক মনে কর। তানভীর বলল, কিন্তু যদি আমরা জিতি তাহলে সেই জমির দাম কোটি টাকার বেশি। আমি বললাম, হ্যাঁ, কিন্তু হারলে তো কিছুই পাব না। তানভীর কয়েকদিন ভেবে অবশেষে সিদ্ধান্ত নিল যে লড়াই চালিয়ে যাবে। আমি তার সিদ্ধান্তকে সমর্থন করলাম, যদিও মনের মধ্যে ভয় ছিল। অবশেষে হাইকোর্টের রায়ের দিন এল। আমি আর তানভীর একসাথে আদালতে গেলাম। বিচারক রায় পড়তে শুরু করলেন। আমার হৃদস্পন্দন এত জোরে বাড়ছিল যে মনে হচ্ছিল সবাই শুনতে পাচ্ছে। বিচারক বললেন, আদালত মনে করে যে বাদীর দাবি সঠিক এবং প্রমাণিত। তাই আদালত বিবাদী পক্ষকে নির্দেশ দিচ্ছে সংশ্লিষ্ট জমি বাদীপক্ষের কাছে হস্তান্তর করতে।
আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমরা সত্যিই জিতে গেছি। তানভীর আমাকে জড়িয়ে ধরল। আমাদের চোখে খুশির অশ্রু। কিন্তু আমাদের খুশি বেশিদিন স্থায়ী হল না। বিবাদী পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করার ঘোষণা দিল। আবার নতুন করে অনিশ্চয়তা। তানভীর বলল, রিমা, সুপ্রিম কোর্টে আপিল করতে অনেক সময় লাগবে। ততদিনে আমরা জমির ভোগদখল নিয়ে নিতে পারি। আমি বললাম, কিন্তু সেটা কি নিরাপদ হবে? তানভীর বলল, কোর্টের রায় তো আছে। এখন আমাদের আইনগত অধিকার আছে কি? আমরা সেই জমিতে গেলাম। দেখি বিশাল এলাকা জুড়ে আমাদের জমি। কিছু অংশে ধানের চাষ হচ্ছে, কিছু অংশে পুকুর আছে, আর কিছু অংশ খালি পড়ে আছে। তানভীর বলল, রিমা, আমাদের এখন থেকে এই জমির ইজারা দিয়ে ভালো আয় হবে গু। কিন্তু যারা এতদিন এই জমি ব্যবহার করত, তারা সহজে ছাড়ল না। তারা বিভিন্ন ধরনের উৎপাত শুরু করল। রাতের বেলা আমাদের বাড়িতে পাথর ছোড়া, গাছপালা কেটে দেওয়া, এমনকি হুমকি দেওয়া। আমি ভয় পেয়ে গেলাম। আমি তানভীরকে বললাম, আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তার কথা ভেবে দেখ। এই জমি আমাদের কি দরকার? কিন্তু তানভীর বলল, রিমা, এখন পিছু হটার সময় নয়। আমরা এতদূর এসেছি। সুপ্রিম কোর্টে মামলা চলতে লাগল। এই সময় রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল আর পিয়া হাই স্কুলে উঠল। আমি ভাবতাম, আমাদের সন্তানেরা এই ঝামেলার মধ্যে বড় হচ্ছে। এটা কি ঠিক? একদিন রাফি আমাকে বলল, মা, আমার বন্ধুরা জিজ্ঞেস করে আমাদের এত টাকা কোথা থেকে এলো। আমি কি বলবো? আমি বললাম, সত্যি কথা বল। আমাদের পূর্বপুরুষদের জমি ফিরে পেয়েছি কি? রাফি বলল, কিন্তু মা, এই জমির জন্য আমাদের অনেক শত্রু হয়ে গেছে। স্কুলে কলেজে সবাই আমাদের নিয়ে কথা বলে গিয়ে। আমার মন খারাপ হয়ে গেল। আমাদের সন্তানেরা কি এই বিষয়ে খুশি? নাকি তাদের কাছে এটা একটা বোঝা? পিয়াও একদিন কাঁদতে কাঁদতে এলো। বলল, মা, আমার ক্লাসমেটরা বলে আমাদের বাবা একটা চোর। মানুষের জমি জোর করে নিয়ে নিয়েছে। আমার হৃদয় ভেঙে গেল। আমি পিয়াকে বোঝালাম যে সেটা সত্য নয়, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি। এই সময় সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত রায় এলো। আদালত আমাদের পক্ষেই রায় দিয়েছে। এবার আর কোনো আপিলের সুযোগ নেই। আমরা জিতে গেছি। কিন্তু বিজয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারলাম না। কারণ এই জমির জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমাদের পারিবারিক শান্তি, সন্তানদের মানসিক স্বাস্থ্য, আমার আর তানভীরের সম্পর্ক, সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তানভীর এখন জমি নিয়ে ব্যস্ত থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমির কাজ দেখভাল করে। নতুন চাষিদের সাথে চুক্তি করা, জমি পরিমাপ করা, রাজস্ব অফিসের কাজকর্ম, এসব নিয়ে থাকে। আমি যেন একা হয়ে গেলাম। একদিন আমি তানভীরকে বললাম, তানভীর, আমাদের এখন তো অনেক টাকা আছে। চলো শহরে একটা সুন্দর বাড়ি কিনি। রাফি আর পিয়াকে ভালো স্কুল কলেজে ভর্তি করি। তানভীর বলল, রিমা, এখনও তো জমির পুরো ব্যবস্থাপনা হয়নি। একটু অপেক্ষা কর গে। আমি বুঝলাম তানভীর এই জমি ছেড়ে যেতে চায় না। সে এই জমির মোহে পড়ে গেছে। আমি বললাম, তানভীর, মনে আছে তুমি আমাকে বলেছিলে এই যুদ্ধ রাফির জন্য? কিন্তু রাফি কি খুশি? তানভীর চুপ করে রইল। সত্যি বলতে, রাফি এখন বাড়িতে তেমন থাকে না। সে তার বন্ধুদের সাথে শহরে থাকতে পছন্দ করে। একদিন রাফি আমাকে বলল, মা, আমি এই গ্রামে থাকতে চাই না। এখানে সবাই আমাদের নিয়ে নেগেটিভ কথা বলে। আমি শহরে চলে যেতে চাই। আমার মন ভেঙে গেল। আমি তানভীরকে বললাম, দেখেছ, তোমার সন্তান এই বাড়ি ছেড়ে যেতে চায়। এই জমি পেয়ে আমরা কি লাভ হলো? তানভীর বলল, রাফি এখনো ছোট। সে বুঝে না। ভবিষ্যতে সে বুঝবে। কিন্তু পিয়াও একই কথা বলতে লাগল। সে বলল, মা, আমাদের স্কুলে একটা মেয়ে বলল তুমি চুরি করে টাকা পেয়েছ। আমি কিছু বলতে পারলাম না। আমি পিয়াকে বোঝালাম, পিয়া, আমরা কিছু চুরি করিনি। আমাদের নিজেদের জমি ফিরে পেয়েছি। কিন্তু মানুষ সবসময় সত্য বুঝতে পারে না। এদিকে আমাদের আর্থিক অবস্থা ভালো হয়ে গেলেও সামাজিক অবস্থান খারাপ হয়ে গেল। গ্রামের মানুষ আমাদের সাথে আগের মতো মিশে না। তারা মনে করে আমরা তাদের শত্রু হয়ে গেছি। একদিন আমি গ্রামের মসজিদে গেলাম নামাজ পড়তে। দেখি অন্য মহিলারা আমার সাথে কথা বলে না। তারা ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আমার খুব খারাপ লাগল। আমি ইমাম সাহেবের সাথে কথা বললাম। তিনি বললেন, বোন, আপনারা হয়তো ন্যায়ের পক্ষে আছেন। কিন্তু এই গ্রামের মানুষ এত বছর ধরে যে জমিতে কাজ করেছে সেটা হারিয়ে তারা কষ্ট পাচ্ছে। আপনারা যদি কিছু ক্ষতিপূরণ দিতেন তাহলে হয়তো সবাই খুশি হতো।
আমি বাড়ি ফিরে তানভীরকে ইমাম সাহেবের কথা বললাম। তানভীর বলল, আমি কেন ক্ষতিপূরণ দেব? আমি তো তাদের কাছ থেকে কিছু কেড়ে নিইনি। আমার নিজের জমি নিয়েছি গু। আমি বললাম, তানভীর, কিছু মানুষের মন জয় করার জন্য কিন্তু তানভীর রাজি হল না। এই সময় আমার শরীর খারাপ হতে লাগল। এতদিনের মানসিক চাপে আমি অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার বললেন স্ট্রেসের কারণে আমার উচ্চ রক্তচাপ হয়েছে। আমাকে বিশ্রাম নিতে হবে। কিন্তু বিশ্রাম কোথায়? প্রতিদিন কোনো না কোনো সমস্যা। কখনো জমি নিয়ে ঝগড়া, কখনো সন্তানদের নিয়ে চিন্তা, কখনো প্রতিবেশীদের আচরণ। আমার মনে হচ্ছিল আমি যেন একটা জেলখানায় বন্দী। একদিন রাতে আমি তানভীরকে বললাম, তানভীর, আমি আর পারছি না। চলো আমরা এই জমি বিক্রি করে শহরে চলে যাই। একটা নতুন জীবন শুরু করি। তানভীর অবাক হয়ে বলল, কি বলছো রিমা? এত সংগ্রাম করে এই জমি পেয়েছি, আর তুমি বিক্রি করতে বলছ? আমি বললাম, হ্যাঁ, বিক্রি করতে বলছি। এই জমি আমাদের কোনো সুখ দেয়নি, শুধু দুঃখ ছাড়া কিছু পাইনি। তানভীর বলল, রিমা, তুমি অসুস্থ বলে এরকম কথা বলছ। সুস্থ হলে তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে গু। কিন্তু আমার সিদ্ধান্ত অটুট ছিল। আমি রাফি আর পিয়ার সাথে কথা বললাম। তারা দুজনেই আমার কথার সাথে একমত। রাফি বলল, মা, আমরা শহরে গেলে অনেক ভালো হবে। আমি সেখানে ইউনিভার্সিটি শেষ করে একটা চাকরি নিতে পারব। পিয়াও বলল, মা, আমি একটা ভালো স্কুলে পড়তে চাই। আমি তানভীরকে চূড়ান্ত কথা বললাম, তানভীর, আমি আর এখানে থাকব না। তুমি যদি এই জমি নিয়ে থাকতে চাও, তাহলে একা থাক। আমি রাফি পিয়াকে নিয়ে শহরে চলে যাব। এই কথা শুনে তানভীর চুপ হয়ে গেল। কয়েকদিন পর তানভীর আমার কাছে এসে বলল, ঠিক আছে রিমা, তুমি ঠিকই বলেছ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ এই জমির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি জমি বিক্রি করব। আমার মনে হলো যেন একটা বিশাল পাথর সরে গেল। আমি তানভীরকে জড়িয়ে ধরলাম। অনেক দিন বাদে আমি শান্তি পেলাম। তানভীর জমি বিক্রির কাজ শুরু করল। কিন্তু এটাও সহজ কাজ নয়। এত বড় জমি একসাথে কিনবে কে? তানভীর সিদ্ধান্ত নীল জমিটা ভাগ ভাগ করে বিক্রি করবে। এই কাজেও অনেক সময় লাগল। নানা ধরনের আইনি জটিলতা, দলিলপত্র তৈরি করা, ক্রেতা খোঁজা, সব মিলিয়ে প্রায় 1 বছর সময় লাগল। অবশেষে পুরো জমি বিক্রি হয়ে গেল। আমরা কোটি টাকার বেশি পেলাম। তানভীর বলল, রিমা, এখন আমরা সত্যিই ভালো থাকতে পারব। আমরা শহরে একটা সুন্দর বাড়ি কিনলাম। রাফিকে একটা ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলাম। পিয়াকে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে দিলাম। আমার মনে হলো আমরা অবশেষে একটা নতুন জীবন শুরু করতে পারব। কিন্তু শহরের জীবনেও কিছু সমস্যা ছিল। রাফি আর পিয়া নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছিল না। তারা গ্রামের জীবনে অভ্যস্ত ছিল। শহরের শিক্ষা পদ্ধতি, বন্ধুবান্ধব, সব কিছুই তাদের কাছে নতুন। রাফি প্রথমে খুব সংগ্রাম করেছিল। কিন্তু ধীরে ধীরে সে মানিয়ে নিল। সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে লাগল। পিয়াও নতুন স্কুলে ভালো ফলাফল করতে লাগল। আমি আর তানভীর একটা ছোট ব্যবসা শুরু করলাম। আমরা কিছু দোকান কিনলাম আর ভাড়া দিতে লাগলাম। এতে আমাদের নিয়মিত আয় হতে লাগল। এভাবে কয়েক বছর কেটে গেল। রাফি বিশ্ববিদ্যালয় শেষ করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল। পিয়াও এইচএসসি পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হল। আমাদের জীবন স্থিতিশীল হয়ে গেল। একদিন তানভীর আমাকে বলল, রিমা, তুমি ঠিক কাজ করেছিলে। যদি আমরা গ্রামেই থেকে যেতাম, তাহলে রাফি পিয়ার ভবিষ্যৎ এরকম উজ্জ্বল হতো না। আমি বললাম, তানভীর, সেই জমির ব্যাপারে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমি শুধু চাইতাম আমরা আরও আগে এই সিদ্ধান্ত নিতাম। এখন আমার বয়স 39, রাফি 21, পিয়া 14। আমরা সবাই শহরের জীবনে মানিয়ে নিয়েছি। কিন্তু মাঝে মাঝে আমার গ্রামের জীবনের কথা মনে পড়ে। সেই সহজ সরল জীবন, প্রতিবেশীদের সাথে মিশে মিশে থাকা, প্রাকৃতিক পরিবেশ, এসব কিছুই আমি মিস করি। তবে আমি জানি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল। তারা শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে। এটাই তো আমাদের স্বপ্ন ছিল। কিন্তু সেই গুপ্তধনের গল্প আমার মনে এখনো রহস্য হয়ে আছে। সত্যিই কি আমাদের পূর্বপুরুষেরা এত বড় জমিদার ছিলেন? নাকি সেই দলিলগুলো নকল ছিল? আমি কখনো তানভীরকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি। কারণ এখন আর সেটা জানার দরকার নেই। আমরা যা পেয়েছি তাই দিয়ে একটা সুখী জীবন যাপন করছি। তবে একটা বিষয় আমি শিখেছি, জীবনে অর্থের চেয়ে শান্তি বেশি গুরুত্বপূর্ণ। আর পরিবারের সুখের চেয়ে বড় কোনো সম্পদ নেই।
সেই গুপ্তধন আমাদের টাকা দিয়েছে ঠিকই, কিন্তু সেই সাথে অনেক দুঃখকষ্ট এনে দিয়েছিল। শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে প্রকৃত সম্পদ হচ্ছে একসাথে থাকা, একে অপরকে ভালোবাসা আর শান্তিতে থাকা। আজ যখন আমি এই গল্প বলছি, তখন আমার মনে একটাই কথা আসে, জীবন অনেক জটিল, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সব জটিলতার সমাধান পাওয়া যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারের সাথে থাকা। এই হলো আমাদের গুপ্তধনের গল্প। একটা গল্প যেটা দিয়ে শুরু হয়েছিল রহস্য আর রোমাঞ্চ, কিন্তু শেষ হয়েছে পারিবারিক ভালোবাসা আর শান্তি দিয়ে।